আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ ও প্রজেক্ট নিয়ে কথা বলবো। লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা সরঞ্জাম যা প্রধানত উন্নয়ন প্রকল্পগুলোর নকশা, পর্যবেক্ষণ এবং মূল্যায়ন কাজে ব্যবহৃত হয়। এটি একটি প্রকল্প পরিকল্পনা পদ্ধতি যা গোল ভিত্তিক প্রকল্প পরিকল্পনা বা উদ্দেশ্য ভিত্তিক প্রকল্প পরিকল্পনা নামেও পরিচিত। এলএফএ প্রকল্পের উদ্দেশ্যগুলি নির্ধারণ করতে এবং সেগুলোর কাঠামো, সম্ভাবনা এবং স্থিতিশীলতা মূল্যায়ন করতে সহায়তা করে। প্রকল্পের সাফল্য ও ফলাফল অর্জনের জন্য এটি একটি ফলস্বরূপ নির্দেশিকা প্রদান করে, যেখানে প্রাথমিক লক্ষ্য, নির্ধারিত উদ্দেশ্য এবং প্রয়োজনীয় কার্যকলাপের বর্ণনা রয়েছে। প্রকল্পের উন্নয়ন ও কার্যক্রমের বাস্তবায়ন সহ তার কার্যকারিতা নিরীক্ষণ এবং মূল্যায়ন করা হয় এই পদ্ধতির মাধ্যমে। প্রকল্পের বিভিন্ন পর্যায়ে অভ্যন্তরীণ এবং বাহ্যিক পক্ষগুলির ভূমিকা এবং ঝুঁকি বিশ্লেষণ করা হয়, যা প্রকল্পের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলএফএ প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম, আউটপুট এবং ফলাফলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে, যার মাধ্যমে প্রকল্পটির যথাযথ কার্যকারিতা নিশ্চিত করা যায়। আমরা আজকে মেইন ফিচার্স এন্ড স্টেজেস অফ দ্য এলএফএ নিয়ে কথা বলবো। প্রবলেম ট্রি অ্যানালাইসিস, শর্ট অ্যানালাইসিস, অবজেক্টিভ ট্রি অ্যানালাইসিস, এলএফএ ম্যাট্রিক্স কি জিনিস সেটা বোঝার চেষ্টা করবো, এবং প্রজেক্ট মনিটরিং নিয়ে এবং অ্যান্ড এভালুয়েশন নিয়ে কথা বলবো। লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ হচ্ছে বা এলএফএ হচ্ছে একটা ম্যানেজমেন্ট টুল যেগুলো প্রজেক্ট ডিজাইন, মনিটরিং এবং ইভালুয়েশন অফ ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য সাধারণত ইউজ করা হয়। ইটস এ প্রজেক্ট ডিজাইন মেথোডোলজি। ইট ইজ অলসো ওয়াইডলি নোন এজ গোল ওরিয়েন্টেড প্রজেক্ট প্ল্যানিং অর অবজেক্টিভস ওরিয়েন্টেড প্রজেক্ট প্ল্যানিং। গোল ওরিয়েন্টেড প্রজেক্ট প্ল্যানিং হচ্ছে জিওপিপি, আর অবজেক্টিভস ওরিয়েন্টেড প্রজেক্ট প্ল্যানিং হচ্ছে ওওপিপি। আমরা ফিচার্স অফ এলএফ এর মধ্যে দেখি স্টেক হোল্ডার ইনভলভমেন্ট। এখানে স্টেক হোল্ডার ইনভলভমেন্ট নিয়ে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করি। নিডস বেসড অ্যাপ্রোচ, এবং এটা সম্পূর্ণই নিড বেসড। আমাদের প্রজেক্টের যে প্রবলেম আছে সেই প্রবলেম কে ফোকাস করে সেই প্রবলেম রিজলভ করার জন্য আমাদের যা যা দরকার সেরকম নিড বেসড অ্যাপ্রোচ নিয়ে আমরা কাজ করি। লজিক্যাল ইন্টারভেনশন অ্যাপ্রোচ, এটা এখানে যে ইন্টারভেনশনগুলো আমরা করি সেই ইন্টারভেনশনগুলো লজিক্যাল হয়। ফ্রেমওয়ার্ক ফর অ্যাসেসিং রিলিভেন্স, ফিজিবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি, এটা রিলিভেন্স, ফিজিবিলিটি এবং সাস্টেনেবিলিটির জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে। এটা রেজাল্ট ওরিয়েন্টেড। লজিক্যালি সেটস অবজেক্টিভস এন্ড দ্য কজাল রিলেশনশিপ, এটা লজিক্যালি অবজেক্টিভকে সেট করে এবং তাদের কজাল রিলেশনশিপ কি আছে সেটা বোঝার চেষ্টা করা হয়। শোজ ওয়েদার অবজেক্টিভস হ্যাভ বিন অ্যাচিভড। আমরা আহ, যখন প্রজেক্টের মনিটরিং করব বা ইভ্যালুয়েশন করব, সেই ক্ষেত্রে অবজেক্টিভস গুলো, প্রজেক্টের অবজেক্টিভস গুলো কি অ্যাচিভ হয়েছে কিনা সেটা ইন্ডিকেটরের মাধ্যমে চিহ্নিত করা হয়। সেই ইন্ডিকেটর গুলো এলএফ এর মধ্যে খুব গুরুত্ব সহকারে দেওয়া হয়। ডেসক্রাইবস এক্সটার্নাল ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য প্রজেক্ট সাকসেস, অ্যাজাম্পশনস এন্ড রিস্ক। এখানে এক্সটার্নাল ফ্যাক্টর গুলোকে ডেসক্রাইব করা হয়, যেগুলোকে আমরা অ্যাজাম্পশনস এন্ড রিস্ক বলি। এলএফ এর মেইন স্টেপ গুলো হচ্ছে স্টেক হোল্ডার অ্যানালাইসিস। আমরা প্রথমে স্টেক হোল্ডার নিয়ে অ্যানালাইসিস করি, তারপরে স্টেক হোল্ডারের শর্ট অ্যানালাইসিস, এসডব্লিউটি অ্যানালাইসিস, প্রবলেম ট্রি অ্যানালাইসিস আমরা করি, তারপর অবজেক্টিভ ট্রি অ্যানালাইসিস, তারপরে লজিক্যাল ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স তৈরি করি, তারপরে মনিটরিং এবং এভালুয়েশন করি। স্টেক হোল্ডার অ্যানালাইসিসের ক্ষেত্রে আহ, আমরা যেটা দেখি যে স্টেক হোল্ডারের কি প্রয়োজন আছে এবং তাদের কি ইন্টারেস্ট আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করি। যে যে অর্গানাইজেশন এখানে স্টেক হোল্ডার হিসেবে কাজ করার জন্য উপযুক্ত, তাদেরকে এনকারেজ করা হয় এখানে পার্টিসিপেট করার জন্য ইন ডিফারেন্ট স্টেজেস অফ দ্য প্রজেক্ট। পটেনশিয়াল রিস্ক অফ দ্য ইনভলভমেন্ট, এবং সেই যে স্টেক হোল্ডারদেরকে যে ইনভলভ করা হবে তা সেখানে কোনো পটেনশিয়াল রিস্ক আছে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করি। এবার আমরা শর্ট অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। টু অ্যাসেস দ্য পারফরমেন্স এন্ড ক্যাপাসিটি অফ দ্য পার্টিসিপেটিং ইউনিটস, ডিভিশনস অফ অর্গানাইজেশনস, এটা আমরা পার্টিসিপেটিং ইউনিটসের পারফরমেন্স এবং ক্যাপাসিটি যাচাই করার জন্য আমরা শর্ট অ্যানালাইসিস করি। ইচ পার্টিসিপেটিং ইউনিট হ্যাজ টু আন্ডারটেক শর্ট অ্যানালাইসিস। তাই শর্ট কি? শর্ট হচ্ছে এস তে হচ্ছে স্ট্রেংথ, ডব্লিউ তে হচ্ছে উইকনেস, ও তে অপরচুনিটিস, টি তে হচ্ছে থ্রেট। এভাবে শর্ট হয়। তো এখানে এই যে শর্ট অ্যানালাইসিসের একটা জিনিস আপনারা দেখবেন, স্ট্রেংথ, উইকনেস এটা হচ্ছে ইন্টারনাল অরিজিন, এবং অপরচুনিটিস এবং থ্রেট হচ্ছে এক্সটার্নাল অরিজিন। আবার স্ট্রেংথ এবং অপরচুনিটি হচ্ছে হেল্পফুল, আর উইকনেস এবং থ্রেট হচ্ছে হার্মফুল। আমরা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো।
এখানে দেখেন আপনার একটা আপনি আপনার একটা হসপিটাল আছে, যে হসপিটালে রোবোটিক প্রোস্টেট সার্জারি করার জন্য সে দক্ষ। সুতরাং এই দক্ষতাটা আপনার জন্য একটা স্ট্রেংথ। আর উইকনেস হচ্ছে এই হসপিটাল, ইউর হসপিটাল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ইজ ট্রিটিং এ সিগনিফিকেন্ট নাম্বার অফ নো পেস। এখানে বিনা পয়সায় সিগনিফিকেন্ট নাম্বার অফ পেশেন্টদের চিকিৎসা করা হয়। সুতরাং সেখানে আপনার একটা উইকনেস আছে, একটা দুর্বলতা আছে, মানে আপনার প্রফিট মার্জিন কমে যাওয়ার চান্স আছে এখানে। অপরচুনিটি হচ্ছে এ লার্জ নাম্বার অফ রিটায়ারিস আর চুজিং টু মুভ অ্যান্ড লিভ ইন দ্য এরিয়া দ্যাট ইউর হসপিটাল সার্ভস। আপনি যেই যেখানে হসপিটালটা ডেভেলপ করতে চাচ্ছেন, বা যেখানে আপনার হসপিটালটা আছে সেখানে আহ, বিপুল পরিমাণ রিটায়ারিস বা যারা রিটায়ারমেন্টে যায় তারা সেখানে বাস করতে চায় ওই এলাকাতে, হসপিটালের আশেপাশে। সুতরাং এটা একটা অপরচুনিটিস। কিন্তু a nearby medical center has instituted a robotic surgery program that is very similar to your program। মানে আপনার হসপিটালের মতো, আপনার হসপিটালের কাছাকাছি আরেকটা হসপিটাল হয়েছে যেখানে রোবোটিক প্রোস্টেট সার্জারি করার জন্য তারাও পারে রোবোটিক সার্জারি করতে। সুতরাং এটা একটা থ্রেট হিসাবে কাজ করছে, এবং আপনার যে প্রফিট মার্জিন, সে প্রফিট মার্জিনের উপরে এটা প্রভাব ফেলবে। সুতরাং এইভাবে আমরা স্ট্রেংথ এবং উইকনেসকে আভ্যন্তরীণ বিষয় হিসেবে আমরা দেখি, এবং অপরচুনিটিস এবং থ্রেটসকে বাহ্যিক বিষয় হিসেবে আমরা দেখি, এবং এভাবে আমরা শর্ট অ্যানালাইসিস করি। প্রবলেম ট্রি অ্যানালাইসিস হচ্ছে মেজর প্রবলেমকে আইডেন্টিফাই করা এবং মেইন কজাল রিলেশনশিপ গুলোকে বের করা। প্রবলেম ট্রি উইথ কজ এন্ড ইফেক্টস, এটার আউটপুট হচ্ছে কজ এবং ইফেক্টস বের করা। তো এখানে এখানে প্রকল্পের লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচের অধীনে প্রবলেম ট্রি বিশ্লেষণ বা সমস্যা গাছ বিশ্লেষণের পদক্ষেপ সম্পর্কে আলোচনা করে। প্রথমত প্রকল্পের যে প্রধান সমস্যাগুলো সমাধান করতে হবে তা চিহ্নিত করার কথা বলা হয়েছে, এবং সমস্যাগুলোকে নেতিবাচকভাবে উপস্থাপন করার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর সমস্যাগুলোকে তাদের সাদৃশ্য অনুযায়ী গ্রুপ করতে বলা হয়েছে, অর্থাৎ একে অপরের সাথে সম্পর্কিত সমস্যাগুলি একত্রিত করা উচিত। তারপর সমস্যাগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য সমস্যা গাছ বা সমস্যা বৃক্ষ তৈরি করতে হবে, যেখানে প্রথমে একটি মূল সমস্যা নির্বাচন করতে হবে এবং তার সাথে সম্পর্কিত অন্যান্য সমস্যাগুলোকে যুক্ত করতে হবে। যদি কোনো সমস্যা মূল সমস্যার কারণ হয় তবে তা মূল সমস্যার নিচে স্থাপন করতে হবে, আর যদি কোনো সমস্যা মূল সমস্যার প্রভাব হয় তবে তা উপরে স্থাপন করতে হবে। এভাবে প্রকল্পের সমস্যা গাছের মাধ্যমে একটা সঠিক কাঠামো তৈরি করা সম্ভব, যা প্রকল্পের সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ঠিক যে ছবিটা আছে, প্রবলেম ট্রিটা আপনারা খেয়াল করেন, এখানে ফোকাল প্রবলেমটা এখানে লেখা আছে, এবং ফোকাল প্রবলেমের যে আহ, কারণগুলো, এই কারণগুলো নিচের দিকে আছে। এটা হচ্ছে কজ, এবং এই প্রবলেমগুলোর যে ইফেক্ট আছে সেই ইফেক্টসগুলো আমরা উপরের দিকে চিহ্নিত করব, তাহলে আমাদের প্রবলেম ট্রিটি তৈরি হয়ে যাবে। এখানে আপনি দেখেন উপরের দিকে যাচ্ছেন, এখানে ইফেক্ট আর নিচে হচ্ছে কজ। অ্যানালাইসিস অফ অবজেক্টিভস, এই প্রবলেম ট্রিটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে এখান থেকে আমরা অবজেক্টিভ ট্রি পেতে পারি। আম, এটাকে জাস্ট একটা, মানে ইটস এ কাইন্ড অফ ট্রান্সলেশন অর কনভার্সন from problem tree to objective tree. Problem statement converted into positive statements, এখানে প্রবলেম স্টেটমেন্ট গুলো আমরা পজিটিভ স্টেটমেন্ট হিসেবে দেখব। টপ অফ দ্য ট্রি ইজ দ্য অ্যান্ড দ্যাট ইজ ডিজায়ার্ড, টপ অফ দ্য ট্রি হবে অ্যান্ড যেটা আমরা ডিজায়ার করছি, আর লোয়ার লেভেলস আর দ্য মিনস টু অ্যাচিভ দ্য অ্যাচিভিং দ্য অ্যান্ড। লোয়ার লেভেলস হচ্ছে আমরা যেটাকে অ্যাচিভ করছি, অ্যান্ড অ্যাচিভ করার জন্য আমাদের যে মিনস গুলো লাগবে সেই মিনস গুলো আমরা লোয়ার লেভেলের মধ্যে দেখাই। এখানে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল অবজেক্টিভস, পারপাস, এবং এগুলো হচ্ছে রেজাল্ট। এখানে এগুলো হচ্ছে ইফেক্ট, প্রবলেমের ইফেক্ট গুলোকে যদি আমরা অবজেক্টিভে ট্রান্সলেট করি তাহলে এরকম ওভারঅল অবজেক্টিভ আসবে এবং পারপাস আসবে। তারপরে এখানে যে মিনস গুলো আমরা দিচ্ছি, কিভাবে আমি কাজগুলো, প্রজেক্টের কাজগুলো সমাধান করব, এগুলোকে রেজাল্ট হিসেবে দিচ্ছি, এবং প্রত্যেকটা রেজাল্টের আন্ডারে অ্যাক্টিভিটিগুলো আমি এখানে দিচ্ছি, কি কি অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের এই প্রবলেমগুলো সলভ করব সেটা এখানে দেখানো আছে। তাইলে এখানে আমরা যদি দেখি প্রবলেম ট্রি এবং অবজেক্টিভ ট্রি এর মধ্যে সম্পর্কটা কোথায়, ফোকাল প্রবলেমটা হবে প্রজেক্ট পারপাস, আর ইফেক্টস হবে ওভারঅল অবজেক্টিভস, এবং কজেস হবে রেজাল্টস। এই যে
আমরা এতগুলো কথা বললাম লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ নিয়ে। এই লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচের মূল আউটপুট হচ্ছে একটা লগ ফ্রেম ম্যাট্রিক্স বা এলএফএ ম্যাট্রিক্স। এই এলএফএ ম্যাট্রিক্স টা তৈরি করতে পারলে আমরা পুরো প্রজেক্টটাকে একটা পেজের মধ্যে 16টা সেলের মাধ্যমে আমরা সবগুলোকে বিস্তৃতভাবে আমরা বলতে পারি। The logical framework matrix is used to present information about project objectives, outputs and activities in a systematic and logical way. এখানে অবজেক্টিভস গুলো, আউটপুটস গুলো এবং অ্যাক্টিভিটিস গুলো সিস্টেমেটিক এবং লজিক্যাল ওয়েতে এখানে দেওয়া হয়। এখানে লজিক্যাল ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্সটার দেখতে এরকম লাগবে। এরকম একটা খালি একটা ফর্ম যদি আমি দেখাই, তাহলে অবজেক্টিভস এন্ড অ্যাক্টিভিটিস, ইন্ডিকেটরস, মিনস অফ ভেরিফিকেশন, অ্যাজাম্পশনস, আর এখানে গোল, পারপাস, আউটপুট, অ্যাক্টিভিটিস। আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে এখানে এক্সটার্নাল ফ্যাক্টরস কি আছে এএলএফ এর ম্যাট্রিক্স এর মধ্যে বা লগ ফ্রেম ম্যাট্রিক্স এর মধ্যে অ্যাজাম্পশনস গুলো দিতে হয়। অ্যাজাম্পশনস গুলো মানে অনুমান, যে কোন অনুমানের উপর ভিত্তি করে আমরা এই ইন্ডিকেটরটা সেট করলাম। অনুমান বলতে এখানে এক্সটার্নাল ফ্যাক্টরসটাকে বলা হয়েছে। এখানে আম, দেখেন, এই প্রজেক্টটাতে আমি নিজে কাজ করেছি। এখানে ন্যারেটিভ সামারি আছে, অবজেক্টিভলি ভেরিফিয়েবল ইন্ডিকেটরস, অর্থাৎ এখানে ইন্ডিকেটরস গুলো দেওয়া আছে। আমি কোন কোন কিভাবে আমি বুঝবো যে আমার প্রজেক্ট কতটুকু এগুলো কতটুকু এগুলো না, এটা বোঝার জন্য আমরা এখানে অবজেক্টিভলি ভেরিফিয়েবল ইন্ডিকেটর ইউজ করেছি। এবং মিনস অফ ভেরিফিকেশন মানে এই ভেরিফিকেশন গুলো আমি কিভাবে করতে পারছি, মানে আমি ভেরিফিকেশন করব কিভাবে, এটাকে রিকগনিশন সার্ভের মাধ্যমে করব নাকি ফাইনাল রিপোর্টের মাধ্যমে করব, ফরেস্ট ইনভেন্টরির মাধ্যমে করব, কোয়ার্টারলি রিপোর্টের মাধ্যমে করব, নাকি ইন্ডিপেন্ডেন্ট রিভিউর মাধ্যমে করব, নাকি ইভ্যালুয়েশন রিপোর্টের মাধ্যমে করব। এই সমস্ত জিনিসগুলো এখানে বিস্তারিত লিখে দিতে হয় এবং ইম্পর্টেন্ট অ্যাজাম্পশনস গুলো এখানে দিতে হয়। যেমন আমি এখানে একটা উদাহরণত বলি, আমার প্রজেক্ট গোল হচ্ছে রিস্টোর দ্য ডিগ্রেডেড ফরেস্ট অ্যান্ড দ্য সারাউন্ডিং ন্যাচারাল এনভায়রনমেন্ট ইম্প্যাক্টেড বাই দ্য রোহিঙ্গা ইনফ্লাক্স ইন কক্সবাজার, ফর এক্সাম্পল। তাহলে এখানে অ্যাজাম্পশনস গুলো কি আছে? অ্যাজাম্পশনস গুলো হচ্ছে স্টিল দেয়ার আর সাম স্পেসেস ফর এয়ার ইন দ্য প্রজেক্ট সাইজ। প্রজেক্ট সাইজে এখনো এয়ার করার জন্য বা এফরেস্টেশন রিফরেস্টেশন করার জন্য অনেক স্পেস রয়ে গেছে। আমাদের কাছে এয়ার টেকনিক্স আর অ্যাভেলেবল, এয়ার টেকনিক্স আমাদের কাছে আছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিক্স আর অ্যাভেলেবল, সেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিকও আমার কাছে অ্যাভেলেবল। তো এইগুলো হচ্ছে এইভাবে আমি প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে লজিক্যালি সেট করে দিই। ফলে এরকম একটা লগ ফ্রেম ম্যাট্রিক যদি তৈরি হয়ে যায়, তাহলে পরবর্তীতে আমরা যখন মনিটরিং করতে যাই এবং ইভালুয়েশন করতে যাই, তখন আমাদের কোনো সমস্যা হয় না। আমরা সহজেই শুধুমাত্র এই পেজটা দেখেই প্রজেক্টের ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে, প্রজেক্টের কতটুকু এগুলো, আর কতটুকু ইমপ্রুভমেন্ট দরকার, এই মনিটরিং এর মাধ্যমে আমরা সেখানে রিপোর্ট করতে পারি। এখানে প্রজেক্টের লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচের অধীনে মনিটরিং এবং মূল্যায়ন সম্পর্কে আলোচনা করা হয়েছে। মনিটরিং এবং মূল্যায়ন পদ্ধতি লজিক্যাল ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে কার্যকরী হয়, যা প্রকল্পের কার্যক্রম, আউটপুট এবং ফলাফল পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করতে সাহায্য করে। এটি প্রকল্পের দায়িত্বশীলতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করে, যাতে প্রকল্পের কাজের গুণগত মান এবং অর্জিত ফলাফল স্পষ্টভাবে গণনা করা যায়। মনিটরিং এবং মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে প্রকল্পের ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যকরী তথ্য পাওয়া যায়, যা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এই পদ্ধতি প্রকল্পের সফল অংশগুলো চিহ্নিত করতে এবং যেসব দিক উন্নতির প্রয়োজন সেগুলো নির্ধারণ করতে সহায়ক। এছাড়া এটি জ্ঞানের বৃদ্ধি ঘটায়, যার ফলে পরবর্তীতে আরো কার্যকরী পরিকল্পনা এবং বাস্তবায়ন করা সম্ভব হয়। আজকে এতটুক পর্যন্ত আলোচনা ছিল। তো আমি উপসংহারে বলতে চাই, লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ বা এলএফএ প্রকল্পের সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী পদ্ধতি হিসেবে কাজ করে, যা বিভিন্ন পর্যায়ে কার্যক্রমের কর্মদক্ষতা ও ফলাফল বিশ্লেষণ করতে সহায়তা করে। এলএফ এর মাধ্যমে নির্ধারিত লক্ষ্যের সাথে সম্পর্কিত কর্মকাণ্ড এবং আউটপুটগুলো নিরীক্ষণ করা সম্ভব হয় এবং প্রকল্পের অবস্থা সঠিকভাবে মূল্যায়ন করা যায়। প্রকল্পের সমগ্র কার্যক্রমের পর্যবেক্ষণ এবং মূল্যায়ন সিস্টেমটি কার্যকরী করার জন্য এলএফ এর লজিক্যাল ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স এবং অন্যান্য টুলগুলি ব্যবহৃত হয়। এই পদ্ধতি প্রকল্পের বিভিন্ন পক্ষের বিশ্লেষণ, যেমন স্টেক হোল্ডার বিশ্লেষণ, শর্ট বিশ্লেষণ এবং সমস্যা বৃক্ষ বিশ্লেষণ, তাদের পারফরমেন্স এবং ঝুঁকি পর্যবেক্ষণের ক্ষেত্রে সহায়ক হয়। প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সঠিক পরিকল্পনা এবং নিরীক্ষণের জন্য এলএফএ পদ্ধতির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি একদিকে যেমন প্রকল্পের উদ্দেশ্য এবং ফলাফল
গুলির মধ্যে সম্পর্ক নির্মাণ করে, তেমনি অপরদিকে প্রকল্পের ঝুঁকি এবং অবস্থার পরিবর্তন সঠিকভাবে চিহ্নিত করতে সহায়তা করে। আজকে এ পর্যন্তই। আপনারা আশা করি আমার ভিডিওটি উপভোগ করেছেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। এই বলে আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আমি ভিডিওটির এখানেই সমাপ্তি চাচ্ছি।